আবু সাঈদের ওই ২ হাত তুলে ধরা শুধুমাত্র ইসের প্রতি ছিল না, পুলিশের গুলির বিপক্ষে না। এই যে করাপশন, এই যে সিস্টেম, এগুলোর বিপক্ষে যে তরুণ প্রজন্মের একটা বিদ্রোহ, সেই বিদ্রোহটা ছিল আবু সাঈদের ২ হাত প্রসারিত করে শহীদ হওয়া। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম অবশ্যই। সেটা হয়তো পাইনি। তবে আশা রাখি যে এখন না হলেও ভবিষ্যতে হয়তো হবে। তো ছোটবেলা থেকে আমাদের স্বপ্ন যে হাসিনার পতন হবে। তুমি কে আমি কে রাজাকার, রাজাকার। বিএনপি বা বর্তমান সরকার তারা অবশ্যই জুলাইয়ের পক্ষে সরকার এবং আ জিয়াউর রহমানের যে দল, হাদি ভাই যেটা বলছেন যে জিয়াউর রহমানের দলকে তো আমরা দিল্লির দাসত্ব করতে দেব না। দর্শক, চলছে জুলাই মাস। আসলে এই জুলাইতে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। ১ম এ কোঠা আন্দোলন থেকে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান শুরু হয়েছে। আসলে এই আন্দোলনে সারা দেশে সব ধরনের পেশাজীবী মানুষরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং ১ম এ কিন্তু ঢাকা ভার্সিটি থেকে কিন্তু এই আন্দোলনটি শুরু হয়। আজকে কিন্তু আমাদের স্টুডিওতে ঢাকা ভার্সিটি একজন শিক্ষার্থী এবং জাতীয় ছাত্র মঞ্চের মুখপাত্র নির্ণয় ভাই আমাদের সাথে আছে। পুরো ৩৬ দিন তারা কি দেখেছে সেই বিষয়টি আমরা কিন্তু জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আসলে জুলাই আন্দোলনটা যে কারণে হয়েছে, যে নতুন বাংলাদেশ, আসলে ওই বাংলাদেশটা কি আমরা পেয়েছি কিনা? এক্সাক্টলি বাংলাদেশ তো আমরা পাইনি। তবে আমরা চেষ্টা করতেছি এবং এখানে বিভিন্ন ধরনের লোক ছিল। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী। সবাই নিজের মতো চেষ্টা করতেছে। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম অবশ্যই। সেটা হয়তো পাইনি। তবে আশা রাখি যে এখন না হলেও ভবিষ্যতে হয়তো হবে। আসলে জুলাই আন্দোলনের যে শুরু হয়েছে, ২য় বছর চলতেছে। আসলে যারা আহত এবং শহীদ পরিবার আছে তারা কি তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে কিনা? আহত এবং নিহতদের প্রতি আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে তারা কাজ করেছে। বর্তমান সরকারও কাজ করতেছে এবং আশা করি আমার মতে এই আহত ও নিহতদের জন্য আমরা যেটা সবচেয়ে বেশি নিশ্চিত করতে পারি সেটা হচ্ছে বিচার। তো বিচারটা আসলে সত্যি বলতে ওইরকমভাবে এখনো আমাদের দৃষ্টিতে পড়েনি। তবে আশা রাখি আমাদের বর্তমান সরকার তারাও জুলাইয়ের পক্ষের সরকারই। তো আমরা সবাই কাজ করব এবং বিরোধী দলে যারা আছে তারাও জুলাইয়ের পক্ষের। সো জুলাইয়ের পক্ষের সবাই যেহেতু আছে, আমরা আশা করি আমরা একটা ন্যায্য বিচার নিশ্চিত করতে পারবো তাদের জন্য। আসলে জুলাই আন্দোলন তো পুরো ৩৬ জুলাই পর্যন্ত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আসলে কোন ঘটনা আপনার সবচেয়ে বেশি হৃদয় গেঁথেছে? সম্ভাবনা আমাদের সবারই সবচেয়ে বেশি যেটা লেগেছে সেটা হচ্ছে আবু সাঈদের যে শহীদ হওয়া। তিনি যেভাবে গুলির সামনে ২ হাত প্রসারিত করে দিলেন। এটা আসলে শুধু অ আমাদের যে তরুণ প্রজন্ম ছিল, আমরা যারা দুর্নীতি দেখেছি, গণতন্ত্র দেখি নাই, রাতের ভোট দেখেছি, স্বৈরাচার ব্যবস্থা দেখেছি। তো আমাদের যে সিস্টেমটা ছিল, এটার বিরুদ্ধে যারা তরুণরা কথা বলেছে, আবু সাঈদের ওই ২ হাত তুলে ধরা শুধুমাত্র ইসের প্রতি ছিল না, আ পুলিশের গুলির বিপক্ষে না। এই যে করাপশন, এই যে সিস্টেম, এগুলোর বিপক্ষে যে তরুণ প্রজন্মের একটা বিদ্রোহ, সেই বিদ্রোহটা ছিল আবু সাঈদের ২ হাত প্রসারিত করে শহীদ হওয়া। সো ওইটা আমার কাছে সবচেয়ে স্মরণীয়। আসলে পুরো ১ম কোঠা আন্দোলন থেকে সরকার পতন। আসলে আপনারা কি নিজেরা আ ১ম কি ভেবেছেন আসলে শেখ হাসিনা কি এই আন্দোলন থেকেই শেখ হাসিনা দেশ থেকে পালাবে? আসলে আমরা সত্যি বলতে আমরা যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম, আমাদের তো এটা আসলে ছোটবেলা থেকে স্বপ্ন। বিশেষ করে আমাদের জেনারেশন আমরা তো শেখ হাসিনা বা তার কাউকে দেখিনি। তো ছোটবেলা থেকে আমাদের স্বপ্ন যে হাসিনার পতন হবে। সো আমরা যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম আমাদের সবার স্বপ্ন একটাই ছিল। আ যেকোনো আন্দোলন হইলে আমরা দেখতাম হয়তো হাসিনার পতন হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আন্দোলনে যেতাম। অন্য কেউ হয়তো ১ম এ শুধুমাত্র চাকরির কোটার জন্য। তবে তারাও হচ্ছে যখন দেখলো যে সরকার এই আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করতেছে, গুলি করতেছে, তারাও একটা সময়ের পর থেকে আসলে এটাকে সরকার পতনের আন্দোলন হিসেবেই দেখেছে। আসলে আমরা যখন একালে আন্দোলন শেষ মুহূর্তে মানে কি আন্দোলনটা শেষ হয়ে যাবে তখন কিন্তু হাসিনা বলছে আসলে যারা মেধাবী তারা চাকরি পাবে নাকি যারা মুক্তিযোদ্ধা নাতিপুতিরা আসলে কোঠা না মেধা যে স্লোগানটি হয়েছে আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন? আসলে মেধাবীরা পাবে না রাজাকারের বাচ্চারা পাবে? এই বিষয়টি কি বলবেন? যেমন মেধাবী আর রাজাকারের বাচ্চা মানে এখানে এরকম তো কোনো নাই। একজন যে পড়াশোনা করেছে, যার মেধা আছে, একটা চাকরির জন্য একটা স্টুডেন্টকে অনেক কষ্ট করতে হয়। আপনি যদি ঢাকা ভার্সিটির হলগুলায় যান, আপনি দেখবেন এখন বিশ্বকাপ ফুটবল চলতেছে। এখনো হলগুলো রিডিং রুম ভরা, মানুষ পড়াশোনা করতেছে। সো যখন ওইখান থেকে একটা ছেলে এত কষ্ট করে আসে, পড়াশোনা করে, চাকরির পরীক্ষা দেয় এবং সে যখন দেখে যে তাকে বাদ দিয়ে দেওয়া হইতেছে এবং রাজাকারের বাচ্চা বলতে যে শুধুমাত্র রাজাকারের বাচ্চাকে বোঝায় নাই।
এখানে রাজাকারের বাচ্চা বলতে আওয়ামী লীগের যে ন্যারেটিভ এবং সেই ন্যারেটিভে যারা মুক্তিযোদ্ধা, ফেক মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী লীগ অভাব নেই। এরকম একটা তারা কালচার তৈরি করছে, কেউ যদি রাজাকারও হয় আওয়ামী লীগ যোগ করলে, আওয়ামী লীগ জয়েন হলে সে রাজাকার না, সে হচ্ছে মুক্তিযোদ্ধা বলতে এখন। সো এরকম ভাবে এখানে আসলে মুক্তিযোদ্ধা কোটাটা আওয়ামী লীগে কোনো সময় ছিল না। এখানে ছিল যে তাদের পার্টির অংশ বা মুক্তিযোদ্ধা কোটার আড়ালে তাদের মতাদর্শে মানুষকে চাকরিতে নিয়োগ দেওয়া এবং সাধারণ শিক্ষার্থী যারা মেধাবী, যারা আসলেই পড়াশোনা করতেছে, তাদেরকে বাদ দিয়ে এই সিস্টেমটা যাতে সবসময় আওয়ামী লীগের পক্ষে থাকে। সো ওই সিস্টেমের বিরুদ্ধে আসলে আমাদের জুলাই বিদ্রোহটা ছিল। সবাই এখানে অংশগ্রহণ করেছে এবং সত্যিকার যারা মুক্তিযুদ্ধের ছেলে মেয়ে এবং যারা বিশ্বাস করে যে মুক্তিযুদ্ধ তো কাউকে সুবিধা দেওয়ার জন্য হয় না, দেশের স্বাধীনতার জন্য হয়েছে এবং স্বাধীন দেশে সবাই সমান অধিকার ভোগ করবে। সো জুলাই আন্দোলন আমরা দেখেছি অনেক মুক্তিযুদ্ধের নাতিপুতিও ছিল। সো এখানে আসলে এরকম কোনো কন্ট্রাডিকশন নাই। মুক্তিযুদ্ধের নাতিপুতি আর রাজাকারের নাতিপুতি, এখানে আসলে সবাই এসেছিল। আসলে যখন শেখ হাসিনা বলছে মুক্তিযোদ্ধা আর সন্তানরা পাবে নাকি রাজাকারের সন্তানরা পাবে, তখনই কিন্তু ঢাকা ভার্সিটি থেকে যে বড় একটা মিছিল হ্যাঁ। মিছিল বের হয়েছে। আসলে ওই মিছিলটা আপনার কাছে কেমন লেগেছে? তো ওই মিছিলটা যদি স্লোগানটা দেখেন, ওটা খুব ইন্টারেস্টিং ছিল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সো এখানে কে বলেছে? স্বৈরাচার। সো এখানে আসলে বিদ্রোহটা আমরা শুরু থেকে দেখতে পারছি যে এই কথাটাকে যে বা শেখ হাসিনা যে ছিল যে ডিভাইড অ্যান্ড রুল, রাজাকার আর মুক্তিযোদ্ধা ডিভাইড করো, তারপরে তুমি এই জায়গায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করো। সো ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা বা অন্যান্য সবাই এটা আসলে বুঝে ফেলেছিল যে এখানে আসলে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করতেছে। রাজাকার বলে যে আপনি কাউকে সাইডলাইন করে দিবেন, কাউকে ডিহিউম্যানাইজ করবেন, সেটাই না। এবং তারা কিন্তু রাজাকার স্লোগান নিয়ে তারপরে সামনে এসেছে। সো এটা একটা মানে খুব আমাদের জুলাইতে সবচেয়ে ইন্টারেস্টিং স্লোগান একটা ছিল, তুমি কামকে রাজাকার রাজাকার। কারণ শেখ হাসিনার ওই যে বয়ানটা রাজাকার ভার্সেস মুক্তিযোদ্ধা এবং রাজাকার বয়ান দিয়ে আপনার বিপক্ষে যে যাবে তাকে আপনি দমন করবেন। সো এই বয়ানের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল এবং এটা আসলে খুব ইনফ্লুয়েন্সিয়াল মুভমেন্ট ছিল। যে ওই রাতের যে স্লোগানটা আমরা সবাই দেখেছি যে বের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তুমি কামকে রাজাকার রাজাকার। আসলে তো এই আন্দোলনে কিন্তু মেয়েদের শিক্ষাদের ছাত্রীদের কিন্তু অনেক অবদান ছিল। আসলে তারা কি এখন 2 বছর পূর্ণ হয়ে গেছে, তারা কি ন্যায্য বিচারটা পাচ্ছে বা তাদের যে আন্দোলন যেই কারণে করেছে ওইটা পাচ্ছে কিনা শিক্ষার্থীরা? আন্দোলনটা তো ছিল আপনার বৈষম্যের বিরুদ্ধে এবং নারী শিক্ষার্থীদের আসলে অনেক অসুবিধা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা ফেস করে। তবে এটা আসলে কোটা আন্দোলন যেটা ছিল, ২৪ আন্দোলন ছিল, এটা স্বৈরাচারের বিরুদ্ধে নারী পুরুষ সবার আন্দোলন ছিল। এবং এবং নারীরা অবশ্যই স্বৈরাচারের অধীনে থাকতে পছন্দ এরকম তো না। নারীরাও স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, পুরুষরাও স্বৈরাচারের বিরুদ্ধে ছিল। ওই স্বৈরাচারের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করছি এবং সরকারের পতন ঘটছে। নারীদের বিভিন্ন সমস্যা আছে, সেটা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। বর্তমানে যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো আছে, নারীদের আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন কিছুদিন আগে আমাদের কুয়েত মৈত্রী হলে নারীরা মেবি তাদের পানিতে কোনো একটা সমস্যা ছিল, সেটাকে অসুস্থ হয়ে গিয়েছে এবং মেয়েদের হলগুলোর অবস্থা খুবই বাজে, মেয়েদের পর্যাপ্ত হলও নেই। সো সেটা নিয়ে আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। বর্তমান সরকার একটা বাজেটও দেখলাম পাস করছে। আশা করি খুব শীঘ্রই মেয়েদের সমস্যাগুলো সমাধানে সরকার মনোযোগ দিবে। আসলে তো পুরো 36 দিন একটা মর্মাহত ঘটনা ঘটে গিয়েছে। আসলে এই 36 দিনের মধ্যে আপনার কোন স্লোগানটা আপনার সবচেয়ে বেশি, কোন 4টা স্লোগান আপনাকে সবচেয়ে বেশি টাচ করেছে? 4টা স্লোগান যদি বলতেন। আহ এটা খুব কঠিন কোশ্চেন। প্রথম তো হচ্ছে শেখ হাসিনা যেদিন বললো যে রাজাকারের নাতিপুতির এবং বেরালো তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা একটা আইকনিক স্লোগান ছিল। তারপরে আরেকটা আইকনিক দুইটা স্লোগানের কথা আমি বলবো। একটা হচ্ছে আল্লাহু আকবার, আরেকটা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। সো এই দুটা আমরা জানি যে যারা একটু ধর্মবাদী তারা হয়তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পছন্দ করে, আর অন্যদিকে যারা হচ্ছে বামপন্থী মতাদর্শে তারা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে পছন্দ করে। তো আমরা দেখেছি জুলাইতে কিন্তু সবাই এক হয়ে গেছে, এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান হয়েছে। সো এই জিনিসটা খুব ভালো লাগছে। সো এই দুটো স্লোগানকে আমি রাখবো, কোনোটাকে বেশি প্রায়োরিটি দেবো না, কোনোটাকে কম প্রায়োরিটি দেবো না। সো আসলে এই তিনটা স্লোগানকে আমি ওন করবো পার্সোনালি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আসলে পুরো 36 দিনে কিন্তু অনেক মায়ের 1400 শহীদ, যেটা আমরা তালিকা সঠিকটা এখন আমরা জানি না, 1400 শহীদ হয়েছে। আসলে অনেক মায়ের বুক খালি হয়েছে। আসলে যে নতুন বাংলাদেশটা আমরা চেয়েছি ওই নতুন বাংলাদেশটা পাইনি। আমরা কেন পাইনি? ভুলটা কি আমাদের না অন্য কারো? ভুল সবারই আছে, আমাদের অবশ্যই ভুল আছে। এখন অন্যের উপর দায় দিয়ে দাও এই রাজনীতি বাংলাদেশে খুব পুরাতন, এইভাবে আসলে হয় না। দায় সবারই আছে।
যারা স্টেক হোল্ডার ছিল, ছাত্র প্রতিনিধি ছিল, তাদের দায় আছে। তারপরে তৎকালীন রাজনৈতিক দলগুলোর দায় আছে। তারপরে আরো যে ডিপ স্টেট বা আরো যে স্টেক হোল্ডার ছিল সবারই দায় আছে। সো এখানে কাউকে স্পেসিফিক ভাবে দায় দিয়ে তার উপর সকল দায় দিয়ে দেবে এরকম পলিটিক্সে আসলে আমরা বিশ্বাস করি না। এখানে সবাইকে দায় নিতে হবে। আবার সবাইকে একটা কনসেনসাসে এসে দেশের জন্য কাজ করতে হবে। আসলে আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু অনেক যারা এই জুলাই আন্দোলনের সাথে শিক্ষার্থীদের উপরে গুল্লিবর্ষণ করেছে, তাদেরও অনেক মামলা হয়েছে। কিন্তু বিএনপি সরকার আসার পরে অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীরা ছাড়া পাচ্ছে। আসলে এই বিষয়টি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ নেতাকর্মী আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যে সবাইকে ওরকম ভাবে অ্যারেস্ট করেছে সেরকম না। আমরা শাওনের মতো মানুষকে দেখতেছি যে জুলাইকে নিয়ে তিনি খুবই বাজে মন্তব্য করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি পার পেয়ে গিয়েছেন। হয়তো অ্যারেস্ট করেছে তারপর ছেড়ে দিয়েছে কিছুদিন পর। এখনো করে যাচ্ছেন। আমি বলবো যে বিএনপি বা বর্তমান সরকার তারা অবশ্যই জুলাইয়ের পক্ষে সরকার এবং জিয়াউর রহমানের যে দল, হাদি ভাই যেটা বলছেন যে জিয়াউর রহমানের দলকে তো আমরা দিল্লির দাসত্ব করতে দেব না। তো বিএনপির প্রতি হয়তো আমাদের আক্ষেপ থাকবে, সরকারের প্রতি আক্ষেপ থাকবে। কিছু বিচার তারা নিশ্চিত করতে পারতেছে না। তবে আমরা এটাও ইনশিওর করব যে বিএনপি যাতে দিল্লির কাছে চলে না যায়। বিএনপিকে আমাদের পক্ষে জুলাইয়ের পক্ষে রাখার জন্য যত প্রেশার তৈরি করা হয় আমরা সেটা করব এবং বিএনপির অনেকে হয়তো মনে করবে যে আমরা হয়তো তাদের বিপক্ষে বলছি বাট এটা আসলে বিএনপিকে আমরা সঠিক লাইনে রাখার জন্য বিএনপির রাজনীতি যেটা, বিএনপির রাজনীতি কোনোদিন দিল্লিপন্থী রাজনীতি না। বিএনপির রাজনীতি দ্বারা করানো হয়েছে এই দিল্লির এস্টাবলিশমেন্টের এগেইনস্টে। সো বিএনপির কেও আমরা এখানে প্রেশার দেব বিচার নিশ্চিতের জন্য এবং যারা জুলাই বিরোধী আছে তাদের বিচার নিশ্চিতের জন্য। আবার বিএনপিকেও আমরা অনুরোধ করব যে তারা যাতে ওদের ফাঁদে পা না দেয়। কারণ ওদের ফাঁদে পা দিলে বিএনপি একা ডুববে না, সবাইকে নিয়ে ডুববে। আসলে মানে কি দেশের বাইরে ভারতে বসে কিন্তু আওয়ামী লীগ সরকারে যে রয়েছে শেখ হাসিনা কিন্তু একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে, আমি এই বছরই দেশে ফিরবো। আসলে এই ব্যাপারটি আপনার শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখছেন? আসলে আমার মনে হয় যে আমরা যত তার কথা শুনবো বা তার নিয়ে আলোচনা করবো এটাই তার জন্য বেনিফিট। এখানে আসলে তাকে নিয়ে আলোচনা করার কিছু নেই। তিনি নিজে বকতেছেন না। হয় না বৃদ্ধ হলে মানুষ একা একা অনেক কিছু বকে। তিনি এরকম হয়তো বকতেছেন আজকে আসবো কালকে আসবো। ছাত্রলীগ স্লোগান দিত যে দেখা নিলে বন্ধু কথা কইও না। তাহলে বাইরে থেকে বলতেছে যে আসবো, আসবো, আসবো। আসেন, আমরাও চাই আসেন। আপনি ফেস করেন, বিচার ফেস করেন। আমার মনে হয় না সেই সৎ সাহস তার আছে যে সে আসবে। আসলে শাওনের মতন যারা রয়েছে আসলে জুলাইকে ওন করে না। আসলে তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় দেশে ঢোকার সাহস পায়নি। আসলে বিএনপি সরকারের সময় কিন্তু তিনি দেশে এসে জুলাইয়ের বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে। আসলে তিনি অন্তর্বর্তী সরকারের সময় দেশে আসার সাহস পায়নি। বিএনপির সময় সাহস কেন পেয়েছে এই বিষয়টি যদি একটু বলতেন। এখানে আমি আসলে বিএনপিকে যে একভাবে দায় দিয়ে দেব যে বিএনপি জুলাই বিরোধী এটা না। যে বিএনপি অবশ্যই জুলাইয়ের পক্ষে। বিএনপিতে হয়তো কিছু এজেন্ট রয়েছে বা কিছু মানুষ রয়েছে যারা হয়তো জুলাইকে ওইভাবে অন করতেছেন না। তবে আমি বিশ্বাস করি বিএনপির যে টপ সারি লিডার বিশেষ করে তারেক রহমান এর প্রতি আমার বিশ্বাস রয়েছে যে তিনি কোনোদিন জুলাইয়ের বিপক্ষে যাবেন না। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে হয়তো তারা অ্যারেস্ট করতেছেন না শাওনের মতো ক্যারেক্টারকে। বাট আমি বিশ্বাস করি যে বিএনপি সরকার জুলাইয়ের পক্ষেই থাকবে এবং এদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিবে। আসলে তো পুরো ৩৬ দিন অনেক কিছু ঘটে গিয়েছে। আসলে এক এইরকম ৫ জন নেতা সবচেয়ে বেশি আপনার পছন্দ হয়েছে সামনের সারি, এরকম ৫ জন নেতার নাম যদি একটু বলতেন। আসলে এখানে যদি আমি পার্সোনালি কারো নাম নেই জিনিসটা কি যে অন্যের প্রতি হয়তো আমি ডিসরেসপেক্ট শো করতেছি এরকম হয়ে যায়। না, মানে কি আমাকে এই ৫ জনটা বেশি পছন্দ হয়েছে মিডিয়ার সামনে অবশ্যই যারা এসেছে হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারপরে হচ্ছে নুসরাত আবাসম আপু, তারপরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। এরা যেহেতু মিডিয়ার সামনে এসেছে বা তারা যেহেতু ফ্রন্ট লাইনার ছিল তাদেরকে তো অস্বীকার করার উপায় নেই। তারা রাজনীতি আমরা নাই করতে পারি বাট তাদের ক্রেডিট তো তাদেরকে দিতে হবে। সো যারা সামনে থেকে ছিল বা সামনে এসেছে যেভাবেই হোক তারে আসলে আমাদের জুলাইয়ের এখন পর্যন্ত সবচেয়ে ফ্রন্ট লাইনের নেতা। আসলে এই ৫ জনের ভিতরে কাকে লাভ রিঅ্যাক্টটা দিবেন আপনি? লাভ রিঅ্যাক্ট আসলে আমার পার্সোনালি যাকে দেখে মনে হয়েছে যার ভিতরে আমি জুলাইকে দেখতে পাই সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ দেখলে মনে হয় যে সে জুলাইকে ওন করে সব দিক থেকে। তো এই ক্ষেত্রে হাসান আব্দুল্লাহ ভাই কি হয়তো লাভ দেখতে। আচ্ছা, হাসনাত আব্দুল্লাহকে ৫ জনের ভিতর হাসনাত আব্দুল্লাহকে কেন বেছে নিয়েছেন আর কেন ভালো লাগে আপনার? যেটা বললাম যে হাসান আব্দুল্লাহকে দেখলে মনে হয়েছে যে জুলাইটাকে ওন করে। তার সম্পূর্ণ তার যেটা ক্যারেক্টার
এবং সেটি আসলে আমরা জুলাইকে একটা ওয়ার্ডে দেখতে পাই হাসান আব্দুল্লাহর মাধ্যমে। তিনি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের এগেইনস্ট এ কথা বলেন, দেশীয় এস্টাবলিশমেন্টের এগেইনস্ট এ কথা বলেন, জুলাইকে নিয়ে কথা বলেন। সো জুলাইয়ের পর অনেকে হচ্ছে অনেকভাবে চলে গিয়েছে বা বিভিন্ন বিভক্তি সৃষ্টি করেছে। ঐরকম ভাবে দেখুন অনেকের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ এসেছে। কিন্তু হাসান আব্দুল্লাহ ভাইয়ের প্রতি কিন্তু ওরকম কোনো অভিযোগ বিরোধী দল এরকম কোনো অভিযোগ দিতে পারে নাই এবং প্রমাণ তো পরের কথা। সো ঐরকম দিক থেকে আমার মনে হয় যে আমি জুলাইকে দেখতে পাই হাসান আব্দুল্লাহর মাধ্যমে। সো ওই কারণে আসলে তাকে পিক করা। দর্শক, আজ এই পর্যন্ত ছিল। আজ আবারও আপনাদের সাথে যুক্ত হব কোন একটি শিক্ষার্থী বা কোন একটি জুলাই যোদ্ধাকে নিয়ে আসবো আমাদের স্টুডিওতে। আজকে এই পর্যন্ত ছিল। আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি কিছু বলবেন কি ন্যাশনাল নিউজ? আমি সোনালী নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। এছাড়া যেসব দর্শক শ্রোতা রয়েছে সবাইকে ধন্যবাদ শোনার জন্য এবং সবাইকে জুলাইয়ের শুভেচ্ছা। এই জুলাইয়ের মাধ্যমে আমরা কথা বলতে পারতেছি। আপনারাও বাক স্বাধীনতা পেয়েছেন, কথা বলতে পারতেছেন এবং আশা করি এই জুলাইয়ের মাধ্যমে আগামী ১০০ বছর যদি জুলাই আসে, ১০০ বছর যাতে আমাদের বাক স্বাধীনতা থাকে, আমরা সবাই কথা বলতে পারি। সোনালী নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। আবার কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আর নির্ণয় ভাইকে সোনালী নিউজ এবং ম্যানুয়ালের পক্ষ থেকে কিছু ধন্যবাদ। সোনালী নিউজ এবং ম্যানুয়ালকে কিছু বলার আছে কিনা আপনার? সোনালী নিউজ আশা করি বাংলাদেশের গণমাধ্যমে গণমানুষের জন্য কাজ করবে, গণমানুষের কথা বলবে, সেই আশা রাখলাম। ম্যানুয়ালা আমাদের আর ম্যানুলা গ্রুপের জন্য শুভকামনা। ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।